দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডিফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রতি মঙ্গলবার আপনাদের সাথে আলোচনা করে থাকি ইমিগ্রেশনের নানা সমস্যা নিয়ে, নানা সম্ভাবনা নিয়ে, এবং আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের দুজন অভিজ্ঞ আইনজীবীকে, যারা আপনাদেরকে নানা সমস্যার সমাধান দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন এবং তথ্য জানিয়ে থাকেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো আমেরিকার ইমিগ্রেশনে যেসব নতুন নিয়ম হচ্ছে এবং নাগরিকত্ব পাওয়ার বিষয়টি অনেক কঠিন হয়ে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস, একই প্রতিষ্ঠানের প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। দর্শক, আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো একটি নাম্বারে টেলিফোন করতে পারবেন, সরাসরি অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে TVN24 এর পেজে সম্প্রচার হচ্ছে সরাসরি, সেখানেও আপনার কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব অভিজ্ঞ অ্যাটর্নিদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। অ্যাটর্নি রাঞ্জা বোস, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, একেবারে গতকালকেই ইমিগ্রেশনের একটি নতুন নিয়ম ইউএসসিআইএস এর পেজে দেয়া হয়েছে। এই নিয়মটি বলছে যে এখন থেকে সরাসরি তারা ইউএসসিআইএস এ কোনো ইন্টারভিউ না নিয়েই কেসগুলো, বিশেষ করে অ্যাজাইলামের কেসগুলো কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। তো এই রুলটা অ্যাকচুয়ালি ঠিক বলেছেন আপনি, কালকেই এসছে। আর এই রুলটা বলেছে কি, আগে ইউএসসিআইএস ওয়াজ রিকোয়ার্ড, মানে নেসেসারি ছিল একটা অ্যাটলিস্ট ইন্টারভিউ দেওয়া বিফোর denying and referring to immigration court. কিন্তু এখন রুলটা হয়েছে কি, without interview itself an immigration officer may refer the case directly to immigration court, তার মানে removal proceedings. তো affirmative asylumটা automatically defensive asylum হয়ে যাবে উইদাউট এন ইন্টারভিউ। তো ইউএসসিআইএস এর রিজন হচ্ছে কি, অনেক লোক অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিল শুধু একটা মানে লফুল প্রেজেন্স রাখার জন্য আর শুধু একটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, আর ওই জন্য অনেক ব্যাকলগ আছে। তো টু রিডিউস দ্যাট ব্যাকলগ ওরা ডাইরেক্টলি এখন রেফার করে দিচ্ছে, করে দিতে পারে ইমিগ্রেশন কোর্টে। এটা যে নিয়মটা আছে সেটি সম্পর্কে আপনি বলছিলেন, আমরা এর প্রভাবটা সম্পর্কে জানতে চাই। অর্থাৎ এই নতুন নিয়মের ফলে এখন যারা অ্যাজাইলাম প্রার্থী আছেন তারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন? হ্যাঁ, তো এক্সপেকটেশন হতে পারে কি, যাদের প্রাইমা ফেসি কেস নেই, মানে যাদের হয়তো বেশি এভিডেন্স নেই, বা অন দ্য যা সাবমিট করে রেখেছে এখন অবধি ওই সাবমিশনের মানে যা লেখা আছে সাবমিশন গুলোর মধ্যে যা ফ্যাক্টস আছে, the facts do not meet the standard for asylum. যদি অফিসার একটা ফাইল খুলে এরকম দেখে কি প্রাইমা ফেসি কেস না থাকে, মানে দেখেই কোনো অন দ্য ফেস কোনো কেস নেই, দেন পসিবলি অ্যাপ্লিকেন্ট এক্সপেক্ট করতে পারে কি একটা ডিনায়াল নোটিস আসবে আর রেফারাল আসবে ইমিগ্রেশন কোর্টের জন্য। এটি কি সব কেসের ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ সব কেসকে এখনই ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হবে, নাকি যেটি ইউএসসিএস এর অফিসার মনে করবেন যে এটি পাঠিয়ে দেওয়া উচিত সেটি শুধুমাত্র পাঠাবেন? হ্যাঁ, তো যেরকম যদি আমার মনে হয়, অবভিয়াসলি ইট ইজ আ নিউ রুল, এটা শুধু কালকে হয়েছে, তো প্র্যাকটিক্যালি কিরকম হবে স্টিল উই হ্যাভ টু সি। কিন্তু আমার যা মনে হচ্ছে, যা আমার এক্সপিরিয়েন্সে যা কোর্টে দেখেছি, টু মি ইট সিমস লাইক যদি প্রাইমা ফেসি কেস না হয়, প্রাইমা ফেসি কেস মানে অন দ্য ফেস, ধরো এভিডেন্স নেই কারোর, বা যা বলেছে that itself asylum এর স্ট্যান্ডার্ড যদি না মিট করে, then possibly ওরা ডাইরেক্টলি ইন্টারভিউ ছাড়া রেফার করে দেবে। বাট যদি ওরা দেখে কি there is enough evidence for a prima facie case, আর অনেক এভিডেন্স আছে, শুধু they want to know more details and they want to know the story more, then they might call for an interview.
ওকে, তার মানে এটা পরিস্থিতির উপর নির্ভর করছে, সবার ক্ষেত্রে যে পাঠাবেন তা নয়, কিন্তু যার কেসটি পাঠাবেন, ইউএসসিএস এর অফিসার যার কেসটি কোর্টে পাঠাবেন, সেক্ষেত্রে তিনি একটা লেটার পাবেন, ডিনায়াল লেটার পাচ্ছেন। অফকোর্স। তাহলে এটা পেয়ে তো অনেকে আতঙ্কিত হয়ে যাবে যে আমার তো ইন্টারভিউর জন্যই এখনো ডাকলো না, আমাকে ডিনায়াল লেটার কেন পাঠালো। মানে এই ডিনায়াল লেটারটা আসলে কি মিন করে, কতটা তিনি আতঙ্কিত হবেন? হ্যাঁ, তো এই ডিনায়াল লেটারটা মিনস দ্যাট ইউএসসিআইএস রিজেক্ট করে ফেলেছে অ্যাপ্লিকেশনটা এন্ড ইউ আর নাও ইন রিমুভাল প্রসিডিংস। ইট ডাজ নট মিন আপনাকে বেরোতে হবে। দ্যাট মিনস ইউ আর ইন ইমিগ্রেশন কোর্ট এন্ড ইউ হ্যাভ অ্যানাদার চান্স টু আর্গিউ ইয়োর কেস। ওকে, দর্শক আছেন টেলিফোনে, আমরা তাদের টেলিফোনগুলো নিয়ে আবার ওই বিষয়ে আপনার কাছে প্রশ্নে ফিরবো। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম রাকিবা, আমি ভার্জিনিয়া থেকে বলছি। হুম। আমার অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আমার বোনের ছেলে পোস্ট স্টুডেন্ট ভিসাতে এখানে পিএইচডি করছে এবং ওর রেজাল্টটা খুব আউটস্ট্যান্ডিং। ও নেক্সট ইয়ার বের হয়ে যাবে। আমরা জানি যে পিএইচডি যারা করে তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে গ্রিন কার্ডের জন্য। যদি সে করতে চায় তাহলে কি সে এখনই করবে নাকি কমপ্লিট করার পর পিএইচডি করবে অ্যাপ্লাই? আর করলে কিভাবে কি জিনিসগুলা মানে দরকার আছে করার জন্য, রিকোয়ারমেন্টে কি? আর ও আবার রিসেন্টলি বিয়ে করতেছে, বিয়ে করবে গ্রিন কার্ড হোল্ডার এক মেয়েকে। তো ও গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে যদি বিয়ে করে তাহলে ওর ওয়াইফ কি এখনই ওর জন্য অ্যাপ্লাই করবে না সিটিজেন হওয়ার পর অ্যাপ্লাই করবে? কোনটা ভালো হয়? জি, ধন্যবাদ। অ্যাটর্নি রাজা বোস, দুটো প্রশ্ন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্ন দুটি। আমি অ্যাকচুয়ালি বুঝতে ওকে, পারিনি। বলছেন ওনার বোনের ছেলে পিএইচডি করছে। পিএইচডি যারা করে ওনার জানা মতে তারা গ্রিন কার্ডের জন্য নিজেরাই অ্যাপ্লাই করতে পারে। ইন দ্যাট কেস তিনি কি এখনো পিএইচডি শেষ করেননি, তিনি কি এখনই অ্যাপ্লাই করবেন নাকি পিএইচডি কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করবেন? সেকেন্ড কোশ্চেন ইজ, তার এই বোনের ছেলে তিনি একজন গ্রিন কার্ড হোল্ডার পাত্রীকে বিয়ে করছেন, তাহলে তার ওয়াইফ কি তার জন্য এখনই অ্যাপ্লাই করবেন নাকি ওয়াইফ যখন সিটিজেন হবেন তারপর অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করার জন্য, হ্যাঁ, যাদের পিএইচডি থাকে ইট ইজ নট নেসেসারি অটোমেটিক্যালি পেয়ে যায়, বাট একটা অ্যাপ্লিকেশন প্রসেস হয় আন্ডার EB1 এন্ড মেবি পসিবলি আন্ডার ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার ডিপেন্ডিং অন কি কিসে পিএইচডি করছে। ডেফিনেটলি পেপার ওয়ার্ক স্টার্ট করতে পারে এখন, বাট EB1 এর জন্য ইউ নিড দ্য ডিগ্রি বিকজ ইউ হ্যাভ টু শো দ্যাট ক্যাটাগরি। ওকে, আমার স্কিলড ক্যাটাগরি আছে। মানে মানে উনি অলরেডি পিএইচডি হোল্ডার সেটা দেখাতে হবে। হ্যাঁ, বাট ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের জন্য ইউ ক্যান মেক সাম আর্গুমেন্টস, জব অফারের দরকার হয় না, বাট দ্যাট ইজ অবভিয়াসলি ক্রিয়েটিভ একটু হতে হবে। আমি এই পার্টটার জন্য সাজেস্ট করব আপনি আপনি একটা লয়ারের কাছে যান। আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করার জন্য, ইট রিয়েলি ডিপেন্ডস। ধরো এখন গ্রিন কার্ড হোল্ডার, বিকজ শি ইজ আ গ্রিন কার্ড হোল্ডার, দ্যাট মানে দ্য ভিসা ইজ নট অ্যাভেলেবল ইমিডিয়েটলি। তো I think right now current F2 এর জন্য কিন্তু visa he will have to wait for priority date. তো depending on status কত দিনের জন্য আছে ওনার, I would suggest applying now, কিন্তু ধরো বেশি অনেক দিনের জন্য স্ট্যাটাস আছে, then maybe they can wait until she becomes a citizen, because once she becomes a citizen কোনো priority date এর ব্যাপার থাকে না। জি, It আপনার really depends আপনার কত দিনের স্ট্যাটাস আছে। আমি রিয়েলি সাজেস্ট করবো আপনি লয়ারের কাছে যান। জি, প্যারাগ্লাস নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনার এই বিষয়টিতে যদি একটু বিস্তারিত উত্তরটি দিন। জি, ধন্যবাদ এহসান ভাই। তো যেহেতু গ্রিন কার্ড হোল্ডার উনি, আর ওনার এখন যদি ওনার সাথে বিয়েটা হয়ে যায় সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু ভিসা কারেন্ট হবে না, কারণ এখানে I-130 ফাইল করারও ব্যাপার আছে। তো I-130 আগে ফাইল করতে হবে। I-130 ফাইল করার পর I-130 কে অ্যাপ্রুভালের ব্যাপার আছে এবং এটা চলতে থাকবে। চলতে চলতে তারপর ভিসাটা কারেন্ট হওয়ার ব্যাপার আছে। সবকিছু মিলে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। তো যেমনটা অ্যাটর্নি রাঞ্জা বলল, আসলে একজন লয়ারের সাথে কথা বলে সে কতদিন ধরে গ্রিন কার্ড, বোনের ছেলে কতদিন ধরে গ্রিন কার্ড হোল্ডার, কতদিন পর সিটিজেনশিপ নিতে পারবে, সবকিছু একটা টাইম লাইন ক্রিয়েট করার পরে আসলে একটা সুন্দর সাজেশন দেওয়া যেতে পারে। তো উনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারে। আমরা জ্যামাইকা অ্যাভিনিউ লোকেশন অবস্থিত।
আমরা এখানে আমাদের জ্যামাইকা অফিস আছে। সো 17329 জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432। আপনারা এখানে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন দেওয়া হয়। আর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে ফোন করতে পারেন 718-482-7777 এই নম্বরে। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি মনির হোসেন বলছি ব্রুকলিন থেকে। জি। আমি গত 3 বছর আগে এসআলামে উইন হয়ে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। হুম। তো গত সপ্তাহে আমার ইন্টারভিউ লেটার আসছে I-485 এর ফেডারেল প্লাজাতে। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি কি একজন উকিল নিয়ে যাব নাকি ইন্টারপ্রেটার নিয়ে যাব, না আমি একা গেলেই চলবে ইন্টারভিউতে? আগামী সপ্তাহে আপনার ইন্টারভিউ? জি। ওকে, অ্যাটর্নি গাঞ্জা বোস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। স্যার, আপনাকে তো নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। আপনার যদি বেস্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, তাহলে আপনাকে নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। ওরা প্রোভাইড করবে না ইন্টারপ্রেটার। সো ইউ শুড গো টেক ইউর ইন্টারপ্রেটার। আর আপনার লয়ার রিয়েলি আপনার উপর ডিপেন্ড করে। আমরা অলওয়েজ সাজেস্ট করি আমাদের সার্ভিসেসটা নিতে, কেননা স্পেশালি বিকজ অন্যরকম টাইম চলছে এখন। কিন্তু রিয়েলি এটা আপনার ডিসিশন, আপনি কত কনফিডেন্ট আপনার অ্যাপ্লিকেশনের ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে উনি কি আলাদা করে লয়ার এবং ইন্টারপ্রিটার নিতে হবে, নাকি একজনই আসলে দুটো কাজ করবেন? না, একজন দুটো কাজ অ্যাকচুয়ালি অ্যালাউড না, কেননা অ্যাকচুয়ালি লয়ার ইজ গোয়িং অন বিহাফ অফ দি অ্যাপ্লিকেন্ট। হুম। তো ওরা লয়ার কে নট বি ট্রাস্টেড মানে রিলায়েবলি টু ইন্টারপ্রেট, কেননা ওদের তো একটা ইন্টারেস্ট আছে না নিজের ক্লায়েন্টের জন্য। তো নিউট্রাল ট্রান্সলেট করবে না লয়ার। এবং এই ইন্টারপ্রেটার কি তিনি যে কাউকে নিতে পারবেন, তার ভাই, আত্মীয় স্বজন, তাদেরকে, নাকি প্রফেশনাল কাউকে নিতে হবে? It has to be an adult, and definitely they have to be able to properly মানে শুনতে পারবে ইংলিশটা প্রপারলি, মানে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি ট্রান্সলেট করতে হবে, কেননা ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। এক্স্যাক্টলি কি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, ইন দ্যাট for that purposes আমরা always suggest করি it's better to take a license of certified translator. অনেক আছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে, অনেক বাঙালি ইন্টারপ্রেটার ট্রান্সলেটর সার্ভিসেস আছে। আমরা ওই জন্য সাজেস্ট করি, কেননা ওদের একটা ফর্ম ভরতে হয়, এটা একটা ফর্মাল প্রসেস। তো যে লাইসেন্স ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটার হবে, ওদের একটা they will be more comfortable and they will know what to exactly do আর স্পেসিফিক্যালি ট্রান্সলেট করতে পারবে। একটা নিউট্রালিটিরও ভালো একটা ব্যাপার থাকে যদি লাইসেন্স ট্রান্সলেটর হয়। বাট রিয়েলি নেসেসারি ইট হ্যাজ টু বি above the age of 18. Could be a family or a friend, but someone with no interest in the case, or not a witness to the case. 485 এর জন্য এটা apply করে না। তো it can just an adult, has to be 18 plus. জি। সো নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনি কিছু যোগ করতে চান এই বিষয়টিতে? জি, অ্যাটর্নি রামজা যেভাবে বললেন যে আসলে প্রফেশনালটা দরকার হয় কেন, কারণ হচ্ছে যে অনেক জিনিস থাকে যেগুলো হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয়। যেমন যখন উনি ট্রান্সলেট করছে, ইন্টারভিউর যখন কথা বলছে বা প্রশ্ন করছে, তার প্রশ্ন শেষ হওয়ার পরে ট্রান্সলেটরকে ট্রান্সলেট করতে হয়। আবার পুঙ্খানুপুঙ্খ উনি আবার ট্রান্সলেটর নিজ থেকে কিছু যোগ করতে পারবে না, এবং তাকে আসলে ইন্টারভিউয়ার যে আক্ষরিক অর্থে যে প্রশ্নগুলো করছে সেভাবে তাকে ট্রান্সলেট করতে হবে। সো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে। যেটুকু মিনিংফুল হতে যেটুকু যোগ করতে শুধু সেটুকুই যোগ করতে পারে, আদারওয়াইজ নিজে থেকে কিছু বলতে পারে না। সো এই অভিজ্ঞতাগুলো থাকা দরকার। এই জন্য আসলে প্রফেশনাল ট্রান্সলেটর সবসময় এটা প্রিফারেবল আর কি। ধন্যবাদ। এবং দর্শক, আপনার জন্য বলা সেটা হলো, যেহেতু সামনের সপ্তাহে আপনার হাতে কিন্তু সময় খুব কম, আপনি একজন প্রফেশনাল, এখন যেহেতু সময়টা একটু ভিন্ন রকম সময়, স্বাভাবিক সময় নয়, আপনি যদি একজন অ্যাটর্নি নিয়ে যান, সেটি খুব দ্রুত যোগাযোগ করুন, তার সঙ্গে কথা বলে ইন্টারপ্রেটার এবং অন্যান্য বিষয়গুলো আপনি আলোচনা করে নিতে পারবেন। আর একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা আপনার টেলিফোনটিও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমি একটা অ্যাডপ্টেডের ব্যাপারে চেষ্টা করতে চাচ্ছি, করতে পারবো? কোন বিষয়ে? অ্যাডপশন অফ চাইল্ড। ওকে, শিওর। জি, আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাচ্ছিলাম
আমাদেরকে 2022 সালে ভিসা দিচ্ছে, আমার বাচ্চারও ইন্টারভিউ হয়েছে, কিন্তু আমার বাচ্চাটাকে ভিসা দেয় নাই। হুম। তা বলছে আমরা সিটিজেন হলে ভিসা দেবে। এখন বাচ্চাটাকে তো আমরা রাখি আসছি কষ্ট করে। এখন এখানে এমন কোনো ওয়ে আছে কিনা আমার বাচ্চাটাকে নিয়ে আসার, যে কিভাবে নিয়ে আসতে পারবো? আপনাদেরকে 2022 সালে হাজবেন্ড ওয়াইফকে দিয়েছে। আপনাদের বাচ্চা কি একজন? না, আমাদের বাচ্চা, একটা বাচ্চা এবং আমি, আমার হাজবেন্ড। আর তিনজনকে দিয়েছে? আমাদেরকে দিচ্ছে, জি, একজনকে দেয় না। এবং আমার অ্যাডপ্টেড চাইল্ড এবং অনেক মানে একজন প্রথম বাচ্চা। আচ্ছা, মানে তিনি আপনাদের অ্যাডপ্টেড, যাকে দেওয়া হয়নি তিনি অ্যাডপ্টেড চাইল্ড। তার বয়স কত? জি, ওর বয়স এখন 19। 19। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনি কি বুঝতে পেরেছেন যে মানে তাদেরকে 2022 সালে তিনি, তার হাজবেন্ড এবং তাদের একটা ছোট সন্তান আছে, তাদেরকে ভিসা দেওয়া হয়েছিল 2022 সালে, কিন্তু তাদের একজন অ্যাডপ্টেড চাইল্ড ছিল, তাকে ভিসাটা দেয়া হয়নি 2019 সালে। তিনি যেহেতু মাতৃত্বের আবেদন থেকে তিনি চাইছেন যে কোনো মূল্যে তার সেই সন্তানকে এখানে নিয়ে আসতে। কোনো ওয়ে আছে কিনা আইনিভাবে? আমি হাইলি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, যে মানে চাইল্ড ইমিগ্রেশন আর ডিল করে। ডিপেন্ডিং আপনার কি অ্যাডপশন ডকুমেন্টস আছে, ইট মাইট বি ইজি অর ইট মাইট বি ডিফিকাল্ট। আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান। জি, এবং সেখানে আপনি যদি অ্যাডাপশন নিয়ে থাকেন তাহলে যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো, বাড়তি কোনো কাগজপত্র থাকলে অ্যাটর্নি নিঃসন্দেহে আপনাকে সাজেস্ট করতে পারবেন। সো আপনার উচিত নিঃসন্দেহে একজন বিশেষজ্ঞ, মানে যারা অভিজ্ঞ, তাদের পরামর্শ নেওয়া। দর্শক আছেন অনেক টেলিফোনে, আমরা তাদের টেলিফোনগুলো নিতে চাই। পাশাপাশি যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটি নিয়ে আমরা কথা বলবো। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি বর্তমানে অ্যাসাইলামে আছি। তো আমি চাচ্ছিলাম যে আমি EB3 চালু করার জন্য। আমি অলরেডি একটা ভ্যাকসিন কিনেছি, ওটাতে 10% পার্টনারশিপ আছে আমি। তো আমি কি চাইলে আমার ওই দোকান থেকে স্পন্সর করতে পারবো, বা করলে কতদিন সময় লাগতে পারে টোটাল প্রসেস? আমরা প্রশ্নটি বুঝতে পারছি না। আপনি অ্যাজেলামে আছেন, আপনি EB3 করতে চান? জি স্যার। EB3 করতে চান, অলরেডি কোথাও আবেদনও করেছেন? না না, আমি কোথাও আবেদন করি নাই। আমি একটা ভ্যাকসিন পার্টনারশিপ কিনেছি আমরা তিনজনে। ওখানে আমার 10% পার্টনারশিপ আছে। এখন আমি চাচ্ছিলাম যে ওখান থেকে স্পন্সর নিয়ে বিক্রি করার জন্য। আচ্ছা, কি গ্রোসারি আছে আপনাদের? জি জি, রাইট। গ্রোসারি থেকে স্পন্সরশিপ নিয়ে EB3 করতে পারবেন কিনা তিনি? অ্যাটর্নি রাঞ্জা, কত সময় লাগতে পারে আনুমানিক টোটাল? ওকে, অ্যাটর্নি রাঞ্জা বোস, তিনি অ্যাজেলাম করেছেন 3 বছর। এখন তিনি নিজের গ্রোসারি করেছেন, সেই গ্রোসারি পার্টনারশিপে সেখান থেকে তিনি একটা স্পন্সরশিপ নিয়ে EB3 করতে পারবেন কিনা? Really, it is might be a little difficult কারণ স্ট্যাটাসের দরকার হয় বিজনেস ইমিগ্রেশনের জন্য ইউজুয়ালি। বাট আমি বলবো স্টিল একটা লয়ারের কাছে যান, ওরা আপনার টাইম লাইনটা দেখে আপনাকে বলতে পারবে। ইউজুয়ালি স্কিলড একটা জব দরকার হয়, অ্যান্ড ইউ হ্যাভ টু শো কি আপনি একটা আমেরিকান ট্রাই করেছেন খুঁজতে EB3 এর জন্য। এমপ্লয়ারকে অ্যাটলিস্ট দেখাতে হবে, ইন দিস কেস গ্রোসারি স্টোর। তো আমি জাস্ট সাজেস্ট করবো লয়ারের কাছে যান, কেননা ইউজুয়ালি বিজনেস ইমিগ্রেশনের জন্য স্ট্যাটাস রাখতে হয়। তো ডিপেন্ডিং আপনাকে একটা বলতে পারবে ডেফিনেটলি। এবং EB3 কি ওনারদের যে গ্রোসারি সেখান থেকে কি স্পন্সর করা যাবে? EB3 করার জন্য তো কিছু ক্যাটাগরি আছে, মানে প্রতিষ্ঠানটাকে। It is usually a skilled category. তো আপনি যদি একটা দেখাতে পারেন কি একটা পার্ম সার্টিফিকেট দেখাতে হয়, গ্রোসারিকে দেখাতে হবে কি অনেকগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে এমপ্লয়ারকে, ইন দিস কেস দ্য গ্রোসারি। তো ওই জন্য আমি আবার সাজেস্ট করবো আপনি একটা বিজনেস ইমিগ্রেশন লয়ারের কাছে যান। আশা করি দর্শক বুঝতে পেরেছেন, কারণ আপনার প্রতিষ্ঠানটি EB3 স্পন্সর করার উপযুক্ত কিনা, এটি সেই ক্যাটাগরিতে পড়ে কিনা, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেটি পড়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে আবেদনটি করতে হয়। তাই একজন অভিজ্ঞ অ্যাটর্নি আপনাকে বলতে পারবেন আসলে আপনার প্রতিষ্ঠানটি এলিজিবল কিনা, আপনি এলিজিবল কিনা, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে সেটি করবেন। দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই দর্শক। আমার দুটি প্রশ্ন। I-130 আমি পেনশন করছিলাম 2023 জুন। তখন আমার ওয়াইফ ছিলেন গ্রিন কার্ড হোল্ডার,
উনি ইউএস সিটিজেন, ওইটা আমি আপডেট করেছি ইউএসসিআইএস ওয়েবসাইটে। তো এখনো কোনো ইয়ে হচ্ছে না। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? কোনো কি আমরা কিছু করার আছে? খুব কম বুঝতে পারছি আপনার প্রশ্নটি। আপনার I-130 অ্যাপ্লাই করছেন কত সালে? 2023। 2023। আপনার ওয়াইফ তখন গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। জি আ- এখন তিনি সিটিজেন হয়েছেন, হননি তো 3 বছর জি, সিটিজেন, ইউএস সিটিজেন হয়েছেন। আচ্ছা, তো এখন আপনার প্রশ্নটা কি? তো এক্ষেত্রে আপনি অনেকদিন হয়েছে, বাট আমি এখনো স্টিল পেন্ডিং দেখাচ্ছে। তো এক্ষেত্রে কি আপনি কোনো কিছু করতে পারি ইউএসসিআইএস জি, অ্যাপ্রুভের জন্য? অ্যাটর্নি রাজা বোস 2023 সালে তার স্ত্রী গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। সেই সময় তিনি I-130 অ্যাপ্লাই করেছিলেন। 3 বছর হয়ে গেছে, এর মধ্যে তার ওয়াইফ সিটিজেন হয়েছেন। তার কোনো আপডেট নেই। তিনি এটাকে দ্রুত করার জন্য কোনো প্রসেসে যেতে পারেন কিনা। I-130 আমি গেস অ্যাপ্রুভও হয়নি এখনো। মোস্ট প্রবলি না। তো আমি ফার্স্টলি সাজেস্ট করব আপনি I-130 এর ব্যাপারে একবার একটা আপডেট নিন, বাট আপনার F2A ক্যাটাগরি অ্যাকচুয়ালি ভিসা বুলেটিনে কারেন্ট দেখাচ্ছে। তো I-130 ইউ শুড বি এবল টু ফাইল দ্য 485 একবার I-130 অ্যাপ্রুভালটা চলে এলে। তো আমি সাজেস্ট করব I-130 এর ব্যাপারে একবার আপডেটটা নিয়ে তারপর ডিপেন্ডিং কোথায়, আই এম অ্যাজিউমিং ওনারা এখানেই আছেন, কেননা ওনার ওয়াইফ, ওনারা এখান থেকে কল করছেন, ওনার ওয়াইফ ফাইল করেছে ওনার জন্য। তো হি উইল হ্যাভ টু ডু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে, বাট ওদের প্রায়োরিটি ডেট কারেন্ট এখন। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই, একটু পরিষ্কার করে বললে আমাদের জন্য সুবিধা হয়। হ্যালো, আপা, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আমি জুবাইদুর রহমান, জামাইকা থেকে বলছি। জি, আমার আমি অ্যাসাইলি, আমার অ্যাসাইলাম কেসটা অ্যাপ্রুভ ফর 24 এর এপ্রিলে। তারপর আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। আমাদের গ্রিন কার্ডের টাকা সবকিছু কেটে নিয়েছে, কিন্তু এখন 26 এখনো পর্যন্ত গ্রিন কার্ড আসে নাই। সেটা একটা প্রশ্ন, আমি কি করতে পারি? আর আমার ছোট ছেলেটা, ওর এই আন্ডার এজ থাকাতে ওকে নতুন করে আবার আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য ওরা ডাকবে বলে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ডাকে নাই। বায়োমেট্রিকের জন্য রিসেন্ট ওর ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাওয়াতে আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন ওরা বায়োমেট্রিকের জন্য ডেকেছিল। বায়োমেট্রিকটা হয়েছে, কিন্তু শুধু ছবি তুলেছে এবং ওয়ার্ক পারমিটটা চলে আসছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আর নাই। আর এখনো পর্যন্ত গ্রিন কার্ডের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হবে, যেটা ডাকে নাই। আমি এখন কি করতে পারি? শুধু অপেক্ষা করব, না আমার কোনো পদক্ষেপ নেওয়ার আছে? আর আমাদের পরিবারের অন্যান্য সদস্য যাদের গ্রিন কার্ড মানে কেস অ্যাপ্রুভ হয়েছে, যেটা সেটার গ্রিন কার্ড এখনো আসে নাই। গ্রিন কার্ডের অ্যাপ্রুভ সব হয়ে আছে, কিন্তু আসে নাই। আমি কি করতে পারি? যদি একটু রমজা জানাতেন তাহলে উপকৃত হতাম। এর মধ্যে কি কোনো চিঠি পেয়েছেন আপনি? মানে আপনাকে ফার্দার কোনো নতুন করে চিঠি দিয়েছে তারা? না না, নতুন কোনো চিঠি দেয়নি। ওকে। অ্যাটর্নি রাজা বোস, যিনি দর্শক, তিনি বলছিলেন যে 2024 এপ্রিলে তারা আবেদন করেছিলেন অ্যাসাইলাম অনুমোদনের পর, কিন্তু এখন পর্যন্ত গ্রিন কার্ডটা পাননি। তার ছেলের কথা বলছিলেন যে ছেলে আন্ডার এজে হওয়ার কারণে তাকে ফিঙ্গারপ্রিন্ট নেয়নি, তিনি ওয়ার্ক পারমিট রিনিউ করতে গিয়েছিলেন, তখন শুধু ছবি তুলেছে। এখন গ্রিন কার্ড পাওয়ার জন্য তাকে কি প্রক্রিয়ায় যেতে হবে? তো ওনারা কি 2024 এ গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছিল অ্যাসাইলাম ইন্টারভিউ দেওয়ার পরে? রাইট, এবং তারা সব পেমেন্টও করেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। সম্ভবত 2024 এ ওনার অ্যাজালামটা অ্যাপ্রুভ হয়, এরপরে হয়তো 1 বছর পরে উনি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা করেন। না হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই সময়টাতে কি সাথে সাথে তো 24-এ তো সাথে সাথেই করা যেত? না, you have to wait anyway. আপনার যখন asylum approved হয়, you should be in 1 year asylee status, তারপর গ্রিন কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু this is possible কেননা USCIS এর অনেক একটা রুল এসেছিল অনেকদিন আগে, কি they are reviewing some asylum grants, আর এবং গ্রিন কার্ড গ্রান্টস ওরা রিভিউ করছে।
ফর সাম কেসেস ফ্রম ইউএসসিআইএস, সো মেবি ওটার জন্য একটা ডিলে হচ্ছে এখন। হুম ও আই এম নট সেইং কি ওদের কেসও রিভিউ হচ্ছে, বাট মেবি ওটার জন্য এখন ডিলে হচ্ছে, ইট ইজ পসিবল। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো, আপনার যদি গ্রিন কার্ড ইন্টারভিউ হয়ে গেছে আর অ্যাপ্রুভালও হয়ে গেছে, আপনার একটা ইউএসসিআইএস অ্যাকাউন্ট থাকা উচিত। ওটার মধ্যে একটা আপডেট থাকে ইউজুয়ালি অ্যাপ্রুভালের পরে আপনার কার্ডের কি হচ্ছে, সো আই উড সাজেস্ট টেকিং আ লুক এট দ্যাট। জি আমার মনে, বাট আই থিঙ্ক শি গট অ্যাসাইলাম অ্যাপ্রুভাল, যেরকম আসিফ বললো। Yes, 2024 ওনার অ্যাসাইলামটা অ্যাপ্রুভ হয়েছিল, জি পরে উনি গ্রিন কার্ডে অ্যাপ্লিকেশন করেছেন। দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যাই করুন না কেন আপনার তো একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনি মোটামুটি বুঝতে পারার কথা যে আপনার এই অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে। এর পাশাপাশি যে বিষয়টি সেটা হলো যে রিভিউ হচ্ছে অনেকগুলো অ্যাজালাম, যারা অ্যাপ্রুভাল পেয়েছে তাদের ফর্মগুলো, ইভেন যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের বিষয়গুলো রিভিউ করা হচ্ছে, নতুন করে চেক করে দেখছে। নট নেসেসারি যে আপনারটাও চেক করা হচ্ছে, তবে এই প্রক্রিয়ায় আপনারটা পড়তে পারে। অ্যাটর্নি রাজা বস, একটা সম্পর্কিত প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যাদের এই ধরনের রিভিউ করা হচ্ছে তারা কি কোনোভাবে জানতে পারছেন তাদেরটা রিভিউ করা হচ্ছে? তাদেরকে কোনো চিঠি, অফিসিয়াল লেটার কিংবা কোনো ইনফরমেশন দেওয়া হয়, নাকি এটি ইউএসসিআইএস নিজে নিজেই করছে, গোপনেই করছে? কোনো কোনো কেসে অ্যাকচুয়ালি আবার ইন্টারভিউ এর জন্য ডাকছে ওরা। ওকে, হ্যাঁ, তো দ্যাট ইজ হাউ সামওয়ান গেটস টু নো কি ঠিক আছে আবার রিভিউ হচ্ছে আমার কেস। হুম হুম। এই ইন্টারভিউ কি ইউএসসিআইএস এ দেওয়ার জন্য ডাকছে? হ্যাঁ হ্যাঁ, সেম মানে সেম, নট সেম অফিসার অবভিয়াসলি, হুম, বাট সেম ইন্টারভিউ দে জাস্ট কলিং अगेन। ওকে। তখন তো তিনি জানতে পারছেন যে তার এটা নতুন হ্যাঁ। করে রিভিউ হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, নিঃসন্দেহে আপনি একবার যেহেতু পেয়েছেন, যদি সঠিক তথ্য থাকে তাহলে পরের বারও পাবেন। এবং দর্শক যিনি প্রশ্ন করছেন, আপনাকে অপেক্ষা করতে হবে আসলে, এবং আপনার অ্যাকাউন্টটি, আপনি অনলাইন অ্যাকাউন্টটি চেক করে দেখবেন। আসিফ মর্তুজা, আপনি কিছু যোগ করতে চান এই বিষয়ে? জি, অবশ্যই। মনে হচ্ছে যে আসলে আপনার একজন লয়ারের কাছে যাওয়া দরকার। এবং যে আপনার গ্রিন কার্ডের কি হচ্ছে আসলে উনি সবগুলো কাগজপত্র দেখে, সবগুলো তারিখগুলো দেখে, অ্যাপ্রুভাল ডেট দেখে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের ডেটটা দেখে, সময়টা নির্ধারণ করে উনি হয়তো একটা ইনকোয়ারি প্লেস করতে পারেন। তো আপনি আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস, অ্যাটর্নি রাঞ্জাও আমাদের অফিসে থাকেন, গেহিয়ান অ্যাসোসিয়েটস জ্যামাইকা অফিসে। আপনি চলে আসেন, ডেফিনেটলি আমরা চেক করে দেখতে পারি কি হচ্ছে। জি, অনেকগুলো প্রশ্ন আমাদের ফেসবুক পেজেও আছে। সেই প্রশ্নগুলোতে অনেকেই অনেকবার প্রশ্ন করছেন টেল অ্যাবাউট ভিসা পজ নিয়ে যদি আপনি কিছু বলতে চান, অ্যাটর্নি রাঞ্জা বোস। ভিসা পজ নিয়ে জি এখন, বাট ভিসা পজ ওরা রিভার্স করে দিয়েছে, ওরা আবার ইন্টারভিউ এর জন্য ডাকছে, দে আর প্রসেসিং অ্যাপ্লিকেশনস এখন। আর এবং রিসেন্টলি কোর্টও বলেছে কি দ্য স্পেসিফিক 75 কান্ট্রি পজ ওরা এখন করতে পারবে না স্পেসিফিকলি। জি, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে একজন প্রশ্ন করেছেন, একজন দর্শক, তিনি বলছেন আমার কেস অনলাইনে আসেনি, এখন স্টেটমেন্টও হয়নি, মানে তিনি স্টেটমেন্টও জমা দেননি, এখন কি আমার অ্যাজাইলাম কেস আদালতে যাবে? আমি কি করতে পারি, এটা পরামর্শ দেন। কারণ 3 বছর ধরে তিনি ওয়ার্ক পারমিট, সোশ্যাল এগুলো আছে, তিনি আছেন, তিনি বলছেন তিনি স্টেটমেন্ট ফুল জমা দেননি এবং এটি অনলাইনেও দেখাচ্ছে না। তাহলে কি এটি ইউএসসিআইএস ওনাকে ডাকবে নাকি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে? Truth is, they can always add things to their asylum application. As long as their application ache, they are free to add evidence. And statement is part of evidence. So, I suggest korbo ora statement এখন add করতে পারে. Not necessarily immigration court এ যাবে directly, but this is just a rule. It is possible. জি, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যারা স্টেটমেন্ট যোগ করেননি তারা এখন অ্যাড করবেন, এটি কি আপনার কাছে কি মনে হয় এখনই অ্যাড করা উচিত, নাকি যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে দেন আপনি অ্যাড করবেন? যারা এডিট করতে চান, মানে পাল্টাতে চান কিংবা সংশোধন আনতে চান, স্টেটমেন্টে কোনো রকম পরিবর্তন আনতে চান, তারা কি সেটি এখনই দিয়ে দেবেন, নাকি ইন্টারভিউ ডেট দেওয়ার পর তো আপনার হাতে মাসখানেক সময় থাকে, তখন আপনি স্টেটমেন্টটা যোগ করবেন? আমি অলওয়েজ সাজেস্ট করি যত তাড়াতাড়ি করে, বিকজ ওয়েন একজন প্রোঅ্যাক্টিভ থাকে নিজের অ্যাপ্লিকেশনের সাথে, যদি কোনো আপডেট হয় লাইফে ওরা ইনস্ট্যান্টলি
ইনফর্ম করে দেয়, আর যদি কোনো ডিটেলস আরো পেতে পারে, কোনো এভিডেন্স পেতে পারে, ওরা ইনস্ট্যান্টলি ইনফর্ম করে দেয়। ইট হেল্পস এস্টাবলিশ রিলায়েবিলিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। তো আমি অলওয়েজ সাজেস্ট করি যত তাড়াতাড়ি আপনি সাবমিট করতে পারেন তত তাড়াতাড়ি প্লিজ সাবমিট করে দিন। কেননা যদি বেশি চেঞ্জ হয় দেন ইট রিয়েলি হার্টস ক্রেডিবিলিটি ফার্স্ট, অ্যান্ড ক্রেডিবিলিটি যেটা বলে কত সত্যি কথা আপনি বলছেন, কত রিলায়েবলি আপনি কথা বলছেন, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রং অ্যাসাইনমেন্ট। কিন্তু অনেকে তো পরামর্শ দিয়ে থাকেন যে যেহেতু এখন এই মুহূর্তে অনেক বেশি রিজেক্ট হচ্ছে, তাই এই মুহূর্তে ফেস করে একেবারে স্টেটমেন্ট দেয়া হয়তো এখনই ডেকে ফেলবেন, এ ধরনের একটি বিষয় বলেন অনেকে। বাট যদি আমি বলি কি, ধরো আপনার যদি একটা প্রপার স্টোরি থাকে, আর এভিডেন্স এখন নাও থাকতে পারে, বাট যদি আপনার প্রপার স্টোরি থাকে, দের ইজ নো হার্ম ইন আপডেটিং এ। এরকম না কি ওরা আপডেট করলে আপনার দেখে আপনাকে ডেকে দেবে। দে আর স্টিল ইন দ্য প্রসেস, দে আর স্টিল ইন দ্য কিউ। তো ওই জন্য আমি সাজেস্ট করি অলওয়েজ কি আপনি জাস্ট ফাইল এভিডেন্স যত তাড়াতাড়ি হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা পেয়েছি। উইথড্র অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম দ্যাট ওয়েটিং লাস্ট 3 years at USCIS and also have Canada valid TRV is go voluntary departure to Bangladesh and come back to Canada is facing any complexity. আশরাফুল রহমান, আপনি কি একটু আপনার প্রশ্নটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না, আপনি যদি একটু পরিষ্কার করে লিখেন আমাদের জন্য সুবিধা হবে। অ্যাটর্নির কাছ থেকে উত্তর নিয়ে দেবো, এখনো সময় আছে। দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার একটা কাজিন বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে, তো ওনার সঙ্গে সিটিজেন একজনের বিয়ে প্রস্তাব হয়েছে আর কি। তো আগামী কয়েকদিনের মধ্যে বিয়ে। তো ট্যুরিস্ট ভিসায় আমার রিলেটিভ আসছে, সে বিয়ে করে কি এখানে থেকে যেতে পারবে নাকি বাংলাদেশে আবার ব্যাক করে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটি নিয়ে আমাদের অ্যাটর্নি আজকে কথা বলতে চেয়েছিলেন। সেটি হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের বিষয়টি। অ্যাটর্নি রাজা বোস, তিনি বাংলাদেশে ফেরত যেতে হবে নাকি এই যে আসলেন বিয়ে শাদী করেই মোটামুটি সিটিজেন ইউএস সিটিজেনের কে বিয়ে করেছে না? জি, হ্যাঁ, তো আপনি যখন ইউএস সিটিজেন কে বিয়ে করেন, যখন ওরা I-130 আর 485 অ্যাপ্লাই করে, 485 টা যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউ আর অথরাইজড টু স্টে ওকে। the moment you apply for 485. তো ইউএস সিটিজেন হলে আমি সাজেস্ট করবো এখানে থেকে করে নিয়ে। কিন্তু যেটি বলছিল যে এখন অ্যাডজাস্ট করতে হলে আপনাকে আগে আপনার কনসুলার অফিসে অর্থাৎ আপনার দেশে যেতে হবে, তারপর করতে হবে। এটি কি ইউএস সিটিজেন বিয়ে করলে প্রযোজ্য নয় এমনটি? It does not go towards মানে USCIS in family reunification একটা intent আছে না, it goes against that. এরকম না, they are not allowed to apply for adjustment of status এখানে। তো আমি সাজেস্ট করব বিয়ে যদি হয়ে গেছে দুটোই একসাথে অ্যাপ্লাই করে। ওভারস্টে ইউজুয়ালি ফরগিভ হয়ে যায় যখন ইউএস সিটিজেন কে বিয়ে করেছে, আমার ভ্যালিড এন্ট্রি আছে। তো আমি সাজেস্ট করবো এখানে থেকেই করে দিতে, বাট অবভিয়াসলি অ্যাজ অলওয়েজ গো টু আ লয়ার। ওকে। আশরাফুর রহমান যিনি প্রশ্নটি করেছিলেন তার এক বন্ধুর জন্য, তিনি বলছেন গত 3 বছর ধরে তার বন্ধুর অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম পেন্ডিং আছে, অর্থাৎ 3 বছর ধরে এটি পেন্ডিং আছে, কিন্তু তার কাছে কানাডার একটা বৈধ টিআরবি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আছে কানাডার। তিনি আসলে আইনি পরামর্শটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছেন। তিনি যদি এখন বাংলাদেশে ফেরত যান, যেহেতু তার অ্যাফার্মেটিভ অ্যাসাইলামটা পেন্ডিং আছে, তারপর তিনি কানাডায় চলে যান এই টিআরভির জন্য, তাহলে সেটি কোনো আইনি জটিলতা তৈরি করবে কিনা? যখন আপনি যদি অ্যাসাইলাম আপনার পেন্ডিং থাকে আর আপনি এক্সিট করে ফেলেন দেশ, দেন ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইজ ডিমড অ্যাবান্ডেন্ড। ওকে। তো I'm not a Canadian immigration lawyer, so আমি কানাডার ব্যাপারে জানবো না, but definitely he can leave the country with no issues. ওকে। Leave the United States with no অর্থাৎ আপনি issues. আমেরিকার এবং কানাডার সিস্টেম যেহেতু আলাদা, এবং আপনার আমেরিকার এই ইস্যুটি কানাডাতে কোনো ইফেক্ট ফেলবে না। আপনি সেখানে গিয়ে যদি আপনার বৈধ টিআরভি থাকে, আপনি অবশ্যই কানাডায় যেতে পারবেন। তারপর কানাডার কোনো একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলতে হবে এই বিষয়টি নিয়ে, কানাডার সিস্টেম যারা জানেন। বাট আমেরিকার কোনো আপত্তি নেই
আমেরিকার কোনো আপত্তি নেই, আমাদের অ্যাটর্নির কোনো আপত্তি নেই, আমাদেরও কোনো আপত্তি নেই। আপনি নিশ্চিন্তে যেতে পারবেন। সৈয়দ আনাসুল্লাহ আসিফ মর্তুজা, আপনি কিছু যোগ করতে চান এই বিষয়টাতে? না আসলে আপনি নাজু তো বলেই দিলেন যে আসলে এটা আসলে জি। কানাডিয়ান দেশের যে রেগুলেশন সেটা আসলে এখানে আসবে। সো ইউজুয়ালি অ্যাজাইলাম থাকা অবস্থায় আসলে আমেরিকার বাইরে ট্রাভেল করাটা ঠিক না। জি, সো জি। ওনার উচিত হবে একবার যদি আপনি ধরেন যে দেশ থেকে আপনি অ্যাজাইলাম নিয়ে এসেছেন যদি আরো সে দেশে আপনি ফিরে যান তাহলে তো এটা অ্যাবান্ডনই ধরে নেওয়া হয়। আবার সামটাইমস হয়তো অ্যাডভান্স প্যারোল নিয়ে অনেকে যাওয়ার চেষ্টা করতে পারে, বাট না যাওয়াই ভালো। জি। আহ, আমাদের দর্শক আছেন আরো দুজন টেলিফোনে, তাদের টেলিফোনটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি ফ্লোরিডা থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হলো আমি I-1 করছি আগস্টের 1 তারিখ। তো আজকে প্রায় 1 বছর। মোবাইলটি একটু কানে নিয়ে কথা বলবেন দর্শক, তাহলে আমরা পরিষ্কার শুনতে পাবো, স্পিকারে না। মোবাইলটি কানে নিয়ে প্রশ্নটি করুন, আমরা পরিষ্কার শুনতে পাবো আপনাকে। জি, বলুন। আপনি এখন শুনতেছেন ঠিক মতো? আমরা এখন শুনতে পাচ্ছি, বলুন। ওকে। জি, আমার প্রশ্নটি ছিল আমার ম্যারেজ I-130 অ্যাপ্লাই করা হচ্ছে ম্যারেজ ডে গত লাস্ট ইয়ারে। তো প্রায় 1 বছরের 1 মাস কম হয়। তো এটা কতদিন লাগবে অ্যাপ্রুভ হতে? কবে করেছেন আবেদন? 2025 এর অগাস্ট। আগস্টে আমি রিসিভ লেটার পাইছি 22 তারিখে। আচ্ছা, ম্যারেজ বেসড আবেদনটি আপনি করেছেন, এই তো? জুলাই। বিয়ে করেছেন আপনি? সিটিজেন অর গ্রিন কার্ড? সিটিজেন। সিটিজেন। অ্যাটর্নি রাজা বোস, আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে তিনি 2025 সালের আগস্ট মাসে আবেদন করেছেন, বিয়ে করেছেন একজন সিটিজেনকে, সেই হিসাবে এখন তিনি প্রক্রিয়া আসতে গ্রিন কার্ড পেতে কতদিন সময় লাগতে পারে? 1 year is usually normal for waiting time. আমি সাজেস্ট করব টাইম লাগবে, এখন একটু লাগতে পারে আরো কমাস। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, তার টেলিফোনটি নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। হ্যালো হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন দয়া করে। আমার নাম মোহাম্মদ রহমান। জি। আচ্ছা, আমার 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2020 সো অনলি রিসিভ লেটার পাইছি। 2000 কততে করেছেন? 2020 17 হ্যাঁ। তো এখন পর্যন্ত কোনো পাই নাই, রিসিভ লেটার পাইছি, আর কোনো কিছু পাই নাই। আপনার ভাইয়ের জন্য করেছেন? ভাই বোনের জন্য, হ্যাঁ। ভাই বোনের জন্য। জি, অ্যাটর্নি রাজা বোস, খুবই সহজ প্রশ্ন। 2017 সালে তিনি তার ভাই বোনের জন্য আবেদন করেছেন, রিসিভ লেটারটা পেয়েছেন, কিন্তু এরপর আর কোনো আপডেট নেই। এই আপডেটটা কবে নাগাদ হতে পারে? 2017 সাল, 17 সাল, 17। হ্যাঁ, স্যার একটু টাইম লাগতে পারে, কারণ ওটা সিবলিং ক্যাটাগরি। এখন মনে হয় প্রায়োরিটি ডেট ওটা 2009 বা 10। সো ওটার একটু টাইম লাগে। জি, একবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই অ্যাটর্নি রাজা বোস, সেটি হলো, আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের বিষয়টা নিয়ে কথা বলছিলাম। যাদেরকে এটি তো শোনা গিয়েছিল যে আপনি আমেরিকাতে বসে গ্রিন কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই, আপনাকে আপনার দেশে চলে যেতে হবে, সেটির আপডেট কি? সবাইকে যাওয়া শুরু করেছেন, নাকি সবাই অপেক্ষা করছেন? হ্যাঁ, ওটার অ্যাকচুয়ালি ক্লারিফিকেশন রিলিজ করেছিল USCIS কি ওটা কেস বাই কেস দেখা হবে। আর it was only a memo and a policy reminder to USCIS officers. USCIS cannot make law. ওরা ল ক্রিয়েট করতে পারে না। Adjustment of status and the ability to stay here and apply for a green card and work
যখন আপনি গ্রিন কার্ডের জন্য ওয়েট করছেন, ইট ইজ আ ল মেড বাই কংগ্রেস। তো ওইটাকে ওভারটার্ন করতে পারে না USCIS, বাট ইট ওয়াজ মোর অফ আ রিমাইন্ডার কি কেস বাই কেস দেখতে হবে, এভরি কেস ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইজ নট অ্যান অটোমেটিক গিভেন। তো ওই জন্য ইট ডাজন্ট মিন কি বেরোতে হবে অ্যান্ড দে ক্যান নট অ্যাপ্লাই। বাট ইন মাই এক্সপিরিয়েন্স ওরা কয়টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কেন এখান থেকে অ্যাপ্লাই করেছো, কেন জাননি, বাট ইট ইজ নট কি এখান থেকে অ্যাপ্লাই করা যাবে না একদম। অনেক ধন্যবাদ। আরেকটি ছোট্ট প্রশ্ন নিতেই হচ্ছে, আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছি, 13 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রিসিভ লেটার পাইছি, আমার এখন কি করণীয়? আমি সিটিজেন, তিনি তার মেয়ের জন্য, সন্তানের জন্য আবেদন করছেন, 13 মাস আগে রিসিভ লেটারটা পেয়েছেন, কি করবেন? আমি এখন কবে অ্যাপ্লাই করেছে? 13 মাস আগে। জি, 13 মান্থ। আমার মনে হয় ক্যাটাগরিটা আমার মনে হয় আবার দেখতে হবে। আই থিংক अगेन ক্যাটাগরি 2019 বা 2020 চলছে এখন ওটার। জি, তার মানে আপনাকে আরো একটু অপেক্ষা করতে হচ্ছে। একজন দর্শক প্রশ্ন করেছেন কিন্তু আমরা পড়তে পারছি না, দুঃখিত দর্শক, কারণ আপনি আরবিতে লিখেছেন, তো আরবিতে আমরা পড়তে পাই না, সেই ক্ষেত্রে উত্তর দিতে পারছি না। আগের যে দর্শকটা কানাডার বিষয়ে প্রশ্ন করেছিলেন, কানাডাতে তিনি বলছেন যে কানাডা এবং আমেরিকার মধ্যে থার্ড পার্টি একটা এগ্রিমেন্ট আছে, সেটি কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ, হতে পারে, কেননা একটা কান্ট্রি যদি অ্যাসাইলাম রিজেক্ট করে আর একটা কান্ট্রি ক্যান টেক আ লুক এট দ্যাট, ওদের পুরো মানে অ্যাক্সেস আছে, এরকম নাকি অন্য কান্ট্রিও পুরো রিজেক্ট করবে, বাট দে হ্যাভ অ্যাক্সেস অফ শেয়ারিং ইনফরমেশন। তো ওর হ্যাঁ, যখন আপনি এক্সিট করবে ডেফিনেটলি কানাডার কাছে হয়তো ইনফরমেশন থাকবে কি আপনি এখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছিলেন। That is something that happens, yes. Or they do share information. So might be an issue during Canadian entry, but again, I'm not a Canadian immigration lawyer, so I don't know. সো অবশ্যই আপনাকে এই বিষয়ে অভিজ্ঞ একজন অ্যাটর্নির পরামর্শ নিতেই হচ্ছে, কারণ হলো বিষয়টি দুটি দেশের মধ্যে এবং কোন কোন বিষয়গুলো এগ্রিমেন্টে আছে এটি অ্যাটর্নি আপনাকে পরামর্শ দিতে পারবেন, সরাসরি কথা বললেই এটি সম্ভবত সবচেয়ে বেটার হবে। অ্যাটর্নি রাজা বোস এবং প্যারাগ্লাস সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ, অসংখ্য প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মূলত এগুলো পরামর্শ, তথ্য, কোনোভাবেই এটি আইনি সিদ্ধান্ত হিসেবে নেওয়ার সুযোগ নেই। আপনারা অবশ্যই আপনার নিজস্ব যে অ্যাটর্নি আছেন তার সাথে পরামর্শ করেই এই আইনি লিগ্যাল বিষয়গুলোতে একেবারে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন, এটি আমাদের পরামর্শ। আপনাদের দুজনকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।